রাষ্ট্রবিজ্ঞানীরা সবসময় একটু নড়বড়ে জড়িত থাকে ঐতিহাসিকদের সামনে। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান এটা নিয়ে খুব সংক্ষেপে বলবো। এটার একটা প্রাক ইতিহাস আছে যেটা আমার ধারণা জানলে সুবিধা হয় কাজ করতে, এবং তারপরে নৃকুল বিদ্যা বা এথনোগ্রাফি সে সম্পর্কে দু চার কথা বলবো। বলে আমি আমার নিজের একটি কাজ, যে কাজটা এখনো চলছে, একটি তোমাদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যেও দেখলাম বেশ কয়েকজন এই নিয়ে কাজ করো, নমশূদ্র উদ্বাস্তু, একটি নমশূদ্র উদ্বাস্তু ক্যাম্প নিয়ে আমি কাজ করি, সেটার কথা একটুখানি আমি আলাপ করব। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কাজের সূত্রেই, এই কাজ করতে গিয়েই কিছুটা আমার ডক্টর ঘোষালের কাজের সঙ্গে পরিচিতি এবং ডক্টর ঘোষালের সঙ্গে ব্যক্তিগত পরিচিতি। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনো শেখার আশা রাখি। তো সময় নষ্ট না করে আমি আমার পেপারটা বলা শুরু করি। মূলত বাংলাতেই আমি বলবো, যদি তোমাদের কারো কোথাও অসুবিধা হয় বা খটকা লাগে তোমরা বলো, আমি ইংরেজিতেও রিপিট করবো। আমরা জানি যে অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান এক অর্থে মানব জাতির সামগ্রিক অধ্যয়ন বলা চলে, এবং এই অধ্যয়ন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতির জায়গা নিয়েছে, যাকে আমরা বলি এথনোগ্রাফি, বাংলায় যাকে বলে নৃকুল বিদ্যা। উচ্চারণ করা একটু শক্ত বলে আমি এথনোগ্রাফি এবং অ্যানথ্রোপোলজি বলতে থাকবো। এথনোগ্রাফির মাধ্যমে এটা ধরে নেওয়া হয় যে যে কোনো সমাজের সংস্কৃতির গভীর অর্থ উন্মোচন করা, তুলে ধরা সম্ভব, এবং যেটার মধ্যে মিশে থাকে বর্ণনামূলক এবং বিশ্লেষণমূলক উপাদান, ডেসক্রিপটিভ অ্যান্ড অ্যানালিটিক্যাল এলিমেন্টস। অ্যানথ্রোপোলজির ইতিহাসে আমরা দু ধরনের এথনোগ্রাফি দেখতে পাই। প্রথমত যেটাকে বলে ধ্রুপদী বা প্রথাগত এথনোগ্রাফি, ক্লাসিক্যাল বা কনভেনশনাল, যেখানে নির্দিষ্ট সমাজ বা সংস্কৃতি থেকে তথ্য আহরণ করে তত্ত্বগত এবং তুলনামূলক সাধারণীকরণ করা হয়। দ্বিতীয়ত যাকে বলে মডার্ন এথনোগ্রাফি বা আধুনিক নৃকুল বিদ্যা, মূলত ব্রাউনিস্ল ম্যালিনস্কির উদ্ভাবিত পদ্ধতি, এবং যেটা আমরা বাংলায় বলি মাঠ কর্মভিত্তিক বা ফিল্ড ওয়ার্ক বেসড, এবং যার কেন্দ্রে আছে যে প্রক্রিয়া নিয়ে আমি কয়েকটা কথা বলবো, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ বা পার্টিসিপেন্ট অবজারভেশন। তো ধ্রুপদী নৃতত্ত্ববিদ্যার একটা প্রাক ইতিহাস আছে, সেটা নিয়ে আমি কয়েকটা কথা বলে শুরু করতে চাই। যদি আমরা ব্যাপক অর্থে বিষয়টাকে নিই বা প্রাক ইতিহাস বলতে যদি কিছু বুঝি, তাহলে আমরা বলতে পারি, অন্তত ধরে নেওয়া হয় প্রথাগতভাবে, যে অ্যানথ্রোপোলজির শুরু কিছুটা প্রাচীন গ্রিসে। আমরা জানি প্রাচীন গ্রিসের সমাজ ব্যবস্থা মূলত সিটি স্টেট বা নগর রাষ্ট্র দিয়ে নির্মিত ছিল, যেগুলোর সামাজিক কাঠামো মূলত গড়ে উঠেছিল পরিবার এবং যাকে আমরা বলি কিনশিপ, আত্মীয়তার সূত্রে। সামুদ্রিক বাণিজ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই শহর রাষ্ট্রের সঙ্গে বহির্জগতের যোগাযোগ, এবং অ্যানথ্রোপোলজির প্রাচীনতম নিদর্শন, পুঁথি বা টেক্সট আমরা বলে ভাবতে পারি হেরোডোটাসের লেখা। নানান পর্যটকদের বৃত্তান্তের উপরে নির্ভর করে হেরোডোটাস প্রথম লিখেছেন পশ্চিম এশিয়া, ইজিপ্ট, ইথিওপিয়া এবং সিন্ধু সভ্যতার সমাজের কথা। সেই সব বর্ণনায় আমরা প্রথম পেতে শুরু করি এই সব সভ্যতার বিভিন্ন মানুষ, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের রাজনৈতিক আচার, তাদের ন্যায় বিচার ব্যবস্থা, শিল্পকলা, অর্থনীতির বৃত্তান্ত ইত্যাদি। অর্থাৎ এক অর্থে এই ধরনের পর্যটন বৃত্তান্ত বা ট্র্যাভেলগ যাকে বলে, সেখান থেকে এক
হিসেবে বলতে গেলে অ্যানথ্রোপোলজি জন্ম। ইন্টারেস্টিং বিষয় হলো এই ধরনের প্রাচীন গ্রিক ট্রাভেলগ বা পর্যটন বৃত্তান্তে ভাষী আমরা পাই বর্বর শব্দটি বা বারবেরিয়ান শব্দটি, যে শব্দ সভ্য মানুষের থেকে অন্যান্য মানুষকে পৃথক করে দেখার একটি অবধারণায় বদলে যায়। আমাদের জানা আছে যে অ্যারিস্টটলের কাজে এক ধরনের ফিলোসফিক্যাল অ্যানথ্রোপোলজি বা দার্শনিক নৃতত্ত্ব আমরা পেয়েছিলাম। সেখানে মানুষ এবং পশুর মূল ফারাক বলে ধরা হতো মানুষের যুক্তি, বুদ্ধি এবং নৈতিকতার ক্ষমতা এর উপর ভিত্তি করে। নৃতত্ত্বের ইতিহাসে আমরা দেখব এই দুটি প্রবণতা বারবার ঘুরে ফিরে এসেছে, অর্থাৎ একদিকে সভ্য মানুষ, আরেকদিকে অসভ্য মানুষ বা পাশবিক মানুষ। এই চেহারায় এই প্রবণতাগুলি বারবার অ্যানথ্রোপোলজিতে উঠে এসেছে, ধ্রুপদী নৃতত্ত্বে উঠে এসেছে। এরপরে রোমান সাম্রাজ্যের পতন এবং খ্রিস্টীয় ধর্মের উত্থান এর ফলে এই গ্রিক সিটি স্টেটের সংস্কৃতি, নগর রাষ্ট্রের সংস্কৃতি ভেঙে পড়ে। তার জায়গায় দেখা দেয় বিভিন্ন স্থানীয় বা আঞ্চলিক ইউরোপিয়ান সংস্কৃতি, যার মধ্যে জার্মানিক, স্লাভিক, সেল্টিক বা কেল্টিক এবং অন্যান্য আঞ্চলিক সংস্কৃতি উল্লেখযোগ্য। অতঃপর সপ্তম শতকে ইসলামের উত্থান এবং আরবদের স্পেন থেকে প্রায় ভারতবর্ষ অব্দি সাম্রাজ্য বিস্তারের পর বৌদ্ধিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র সরে যায় ভূমধ্য সাগরের দিকে, যখন বাগদাদের মতো শহরগুলি হয়ে ওঠে বৌদ্ধিক চর্চার নতুন কেন্দ্র। অ্যানথ্রোপোলজির সঙ্গে সম্পর্ক হচ্ছে যে এই সময় আমরা ইবন খালদুন এবং ইবন বতুতা এদের মতন গুরুত্বপূর্ণ লেখক, পর্যটক, চিন্তক খুঁজে পাই। এরা ধর্ম এবং কিনশিপ বা আত্মীয় সম্পর্ক সম্পর্কে বিশদে তাদের ভ্রমণ বৃত্তান্তে লিখতে শুরু করেন, যার মধ্যে চীন এবং এমনকি তানজানিয়া এইসব দেশের মানুষের কথা উঠে আসে, তাদের সংস্কৃতির কথা উঠে আসে। এরপর 1400 শতকে গড়ে ওঠে আমরা জানি মার্কেন্টিলিস্ট ইকোনমি বা বাণিজ্য ভিত্তিক অর্থনীতি, এবং অপরদিকে বিজ্ঞান এবং শিল্প চর্চায় শুরু হয় নবজাগরণ, আমরা যাকে বলি রেনেসাঁস। এর সঙ্গে জন্ম হয় পুঁজিবাদী শ্রেণী এবং শুরু হয় ব্যাপক অন্বেষণমূলক সমুদ্র যাত্রা, এক্সপ্লোরেটরি সি ভয়েজেস, যে প্রক্রিয়াগুলির মধ্যে দিয়ে কলম্বাস এবং কলম্বাসের মতন অন্যান্যরা ধীরে ধীরে আবিষ্কার করতে শুরু করেন আফ্রিকা, এশিয়া এবং আমেরিকা, যে দেশগুলি এতাবৎকাল ইউরোপিয়ানদের কাছে অজানা ছিল। পাশাপাশি মুদ্রণ যন্ত্রের আবিষ্কার এবং তার সঙ্গে ছড়িয়ে পড়ে এই নতুন নতুন ভ্রমণ বৃত্তান্ত, যেখানে এইসব নতুন দেশের নতুন মানুষদের জীবনযাত্রা বিশদভাবে বর্ণিত হতে শুরু করে। বলা প্রয়োজন এই সময় এসব ভ্রমণ বৃত্তান্তে আমরা খুঁজে পাই যাকে আমরা বলতে পারি এক্সোটিক, অপর বা আদার জনগোষ্ঠীর বর্ণনা এবং বৃত্তান্ত, অর্থাৎ সভ্য ইউরোপিয়ানদের বিপরীতে যাদেরকে দাঁড় করানো হয় তেমন তথাকথিত অসভ্য মানুষদের আখ্যান। ধ্রুপদী অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্বে এইসব অসভ্য মানুষদের আখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে নেটিভ আমেরিকানদের সঙ্গে সাক্ষাৎকার বা এনকাউন্টার ইউরোপিয়ানদের এক অর্থে নাড়িয়ে দেয়। তাদের মনে হয় এরাও মানুষ, কিন্তু এদের বেঁচে থাকা অনেক বেশি ন্যাচারাল, প্রাকৃতিক এবং স্বাভাবিক, অথচ এই বেঁচে থাকা ইউরোপিয়ানদের থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন। ফলে একটা নতুন প্রশ্ন ওঠে, স্বাভাবিক বলতে আমরা কি বুঝি, ন্যাচারাল বলতে আমরা কি বুঝি, এবং মানুষ বলতেই বা আমরা কি বুঝি? কারণ ইউরোপিয়ানদের সামনে দু ধরনের মানুষ তাদের চোখে ধরা পড়তে শুরু করে। এই প্রশ্নগুলির সমাধান হিসেবে ইউরোপিয়ানরা যে তত্ত্ব খাড়া করেন তাতে
এই নেটিভ আমেরিকানরা মানুষেরই একটা আদিম চেহারা হিসেবে প্রতিভাত হতে শুরু করে। অর্থাৎ নেটিভ আমেরিকানরা মানুষের বিবর্তনের গোড়ার দিকের একটা চেহারা এবং ইউরোপিয়ানরা মানুষের বিবর্তনের পরের দিকের একটা চেহারা। এখানে ধীরে ধীরে আমরা এই ধরনের বৃত্তান্তে প্রগতি বা প্রোগ্রেসের একটা ধারণা পেতে শুরু করি। নেটিভ আমেরিকানরা যদি আদিম মানুষ হয়, তবে ইউরোপিয়ানরা ক্রমশ নিজেদের এমন একটা চেহারা দেখতে শুরু করেন যেখানে তারা হলেন স্বাধীন স্বতন্ত্র ব্যক্তি মানুষ, যারা ব্যক্তি অধিকারে বিশ্বাসী, যুক্তির ব্যবহারে বিশ্বাসী, যারা সামূহিক বিতর্কে অংশগ্রহণ করেন এবং ব্যক্তি সম্পত্তির ব্যবস্থায় আস্থা রাখেন। রাইটস, ডিবেট, প্রপার্টি, এই ধরনের কনসেপ্টগুলো গুরুত্বপূর্ণ হয় এবং এইভাবেই অন্যান্য সংস্কৃতির সঙ্গে ইউরোপিয়ানদের সাক্ষাৎ যত বাড়তে থাকে, কখনো বাণিজ্য, কোথাও যুদ্ধ, কোথাও মিশনারি কাজ, কখনো উপনিবেশ, কখনো অভিবাসন, ততই তারা এই অপর ধরনের মানুষকে আরো থেকে আরো গভীরভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করেন এবং এখানেই কলোনিয়াল অ্যানথ্রোপোলজি বা ঔপনিবেশিক নৃতত্ত্বের শুরু। এই প্রক্রিয়ার ফলে ইন্টারেস্টিংলি উপনিবেশবাদ এক নতুন নৈতিক যুক্তিও খুঁজে পায়। অর্থাৎ আধুনিক মানুষ হিসেবে ইউরোপিয়ানরা নিজেদের দায়িত্ব হিসেবে তুলে নেন এই অপর ধরনের শিশুবৎ অসভ্য মানুষকে সভ্য করে তোলে। আমরা দেখতে পাচ্ছি অ্যানথ্রোপোলজির এই প্রাক ইতিহাসে দুটি ধারা মিশেছে। এক, ভ্রমণ বৃত্তান্ত বা ট্রাভেলগ। দুই, সোশ্যাল ফিলসফি বা সামাজিক দর্শন। এই দুটি ধারা, যাকে আমরা আজকে বলতে পারি ডেটা এবং থিওরি, পৃথক ভাবে অবস্থিত ছিল। একটি ডিসিপ্লিন হিসেবে অ্যানথ্রোপোলজির জন্ম নেবার জন্য জরুরি ছিল আরো কিছু নতুন এলিমেন্ট, যেগুলো 18 এবং 19 শতকে উঠে আসতে শুরু করে। 18 এবং 19 শতক অর্থাৎ যে সময়কে আমরা ইউরোপের এনলাইটেনমেন্টের যুগ হিসেবে মনে করি। এবং এই এলিমেন্টগুলি কি? এগুলি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সাংস্কৃতিক আত্মসমীক্ষা বা সেলফ রিফ্লেক্সিভিটি, ধর্মনিরপেক্ষ বিজ্ঞান, সেকুলার সায়েন্স, জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম এবং ট্রু সেলফ বা প্রকৃত সত্তার ধারণা। এর রাজনৈতিক অভিব্যক্তি আমরা দেখতে পাই ফরাসি বিপ্লবে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই ধরনের স্লোগান। আর এর দার্শনিক ভাষ্য পাই আমরা গিয়াম বাপ্তিস্তা ভিকো বলে এক দার্শনিকের একটি নতুন বইয়ে, যার নাম দ্য নিউ সায়েন্স। এর পাশাপাশি আরো কিছু বিখ্যাত বই এই সময় ছাপা হয়। মন্টেস্কুর দ্য স্পিরিট অফ লজ, ডিডেরোর এনসাইক্লোপিডিয়া এবং রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট। এবং এর সঙ্গে যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে আইনের নিগড়ে বাঁধা সমাজ বলে একটি অবধারণা। এই যে ধারণা যে আইনের নিগড়ে তৈরি সমাজ, এর সাথে পরবর্তীকালে যুক্ত হয় যাকে আমরা বলি জার্মান রোম্যান্টিসিজম। মূলত হার্ডার বলে এক দার্শনিক এবং গোয়েথে, যিনি দার্শনিক এবং সাহিত্যিক, এদের দুজনের হাত ধরে উঠে আসে দেশজ লোক বা ইংরেজিতে যাকে বলে ফোক, FOLK, জার্মান এটার বানান BOLK। এই ফোকের ধারণা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অ্যানথ্রোপোলজির জন্য। সহজ করে বলতে গেলে বিভিন্ন দেশের জনগণ, জনগোষ্ঠী বা ফোক এক সামগ্রিক, শারীরিক এবং সাময়িক ইতিহাস পরস্পরের সঙ্গে শেয়ার করে, যার মধ্যে জড়িয়ে থাকে সেখানকার আবহাওয়া, যেখানে জন্ম নেয় এক জাতীয় চরিত্র, যেটার ছাপ আমরা খুঁজে পাই ভাষায়, মিথোলজিতে, ফোকলোরে ইত্যাদি ইত্যাদি। এবং এগুলো থেকেই আমরা বলতে পারি ঊনবিংশ শতকে বিভিন্ন জাতীয়তাবাদী আদর্শের আস্তে আস্তে জন্ম নেয়
এই ধরনের এলিমেন্টগুলোকে একত্রিত করেই ন্যাশনালিজম গড়ে উঠতে শুরু। ফাইনালি এই 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 যে ধারা, যে বিবর্তন আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, তার এক চূড়ান্ত চেহারা দেন দার্শনিক ইমানুয়েল কান্ট, যিনি ন্যাশনালিস্ট এবং এম্পিরিসিস্ট এই দুটো ধারার মধ্যে সক্ষমভাবে একটি ব্রিজ বা মেলবন্ধন তৈরি করতে পারে। জ্ঞান বা নলেজ কান্টের কাজে শুধু সেন্সুয়াল আর ইন্দ্রিয়জ থাকে না, তা একই সঙ্গে ম্যাথমেটিক্যাল বা গাণিতিক এবং র্যাশনাল বা বুদ্ধিগোচর হয়ে ওঠে। কান্টের অবদানে নলেজ বা জ্ঞান আমরা নতুন করে পাই জাজমেন্ট বা বিচার হিসেবে, যা একই সঙ্গে সাবজেক্টিভ অর্থাৎ বিষয় নির্ভর এবং বিষয়ের থেকে স্বাধীন বা অবজেক্টিভ। এর ফলে একটা বুনিয়াদ তৈরি হয়, যেখানে তৈরি হয় এক নতুন ধরনের সামাজিক তত্ত্ব বা সোশ্যাল থিওরি, যাকে পরে এগিয়ে নিয়ে যান হেগেল, মার্কস, ডুরখাইম, ম্যাক্স ওয়েবার এবং পরবর্তী চিন্তকেরা। এই প্রক্রিয়া দুটি প্রশ্ন মুখ্য হয়ে ওঠে, যেগুলো আমাদের জন্য জরুরি। এক, সমাজ বলতে যে বাস্তবটা আমরা বুঝি সেটার আসল চেহারা কি, কি বুঝি আমি সমাজ বলতে, এবং দুই, সেই সমাজ সম্পর্কে কি কি জানা আমাদের পক্ষে সম্ভব। বলা যেতে পারে এই দুটি বোধা প্রশ্ন থেকেই নৃতত্ত্ববিদ্যা বা অ্যানথ্রোপোলজি এবং নৃকুলবিদ্যা বা এথনোগ্রাফির পথ চলা শুরু। এবার আমি এথনোগ্রাফি বা নৃকুলবিদ্যা নিয়ে সংক্ষেপে কয়েকটা কথা বলি, যাতে মেথোডোলজিক্যালি এথনোগ্রাফি বলতে আমরা কি বুঝি, কিভাবে আমরা সেটা ব্যবহার করি, সেটা কিছুটা পরিষ্কার হবে। আপনারা বা তোমরা কেউ কখনো চাইলে আমাকে থামিয়ে প্রশ্ন করতে পারো, কেমন? সেই স্বাধীনতা সম্পূর্ণ। যে বিষয়টার উপর আমি ফোকাস করব, হ্যাঁ, বিষয়টা তো খুব বড়, তার একটা বিষয়ের মধ্যে উপর আমি ফোকাস করছি, যেটা হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন, অর্থাৎ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, যেটা এথনোগ্রাফির কেন্দ্র। আধুনিক এথনোগ্রাফি বলতে আমরা যা বুঝি, নৃকুলবিদ্যা বলতে আমরা যেটা বুঝি, তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এই পার্টিসিপেন্ট অবজারভেশন বা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। দুটো বিখ্যাত কেস স্টাডি দিয়ে এর গুরুত্ব বোঝানোর চেষ্টা করব। প্রথম কেস স্টাডি হিসেবে নেওয়া যায় পল উইলিস বলে একজন নৃতাত্ত্বিকের লেখা একটি বিখ্যাত কাজ, বহু আগে 1978 সালে প্রকাশিত, লার্নিং টু লেবার। আমার মনে হয় কাজটির গুরুত্ব কিছুমাত্র কমেনি। উইলিস তার এথনোগ্রাফি করেছিলেন একদল নিম্নবিত্ত, বলা যায় শ্রমিক শ্রেণীর ছেলেদের দম্বল বা গোষ্ঠী। এদের সঙ্গে তিনি দীর্ঘ একটা সময় কাটিয়েছিলেন, এদের স্কুল জীবনের শেষ 1.5 বছর এবং এদের কর্মজীবনের প্রথম কয়েক মাস এদের সঙ্গে তিনি একসাথে থাকেন। থেকে তিনি যেটা উপলব্ধি করেন সেটা হচ্ছে যে এই নিম্নবিত্ত থেকে আসা পরিবারগুলি থেকে আসা ছেলেদের দল, এদের কাছে খুব তাড়াতাড়ি যেটা পরিষ্কার হয়ে যায় সেটা হচ্ছে সমাজের বাকি অংশের তুলনায় তাদের কাছে সার্থক হবার বা সমাজে সফল হবার সুযোগ সমানভাবে মেলে না। ফলে যতই তারা চেষ্টা করুক, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের তুলনায় তারা ব্যর্থ হতে বাধ্য জীবনে। এর পরিণতি হিসেবে স্কুল ব্যবস্থায় যে শিক্ষানীতি পরিচালিত হয় সেটার বিরুদ্ধে এক ধরনের আক্রোশ এবং ক্ষোভ এইসব নিম্নবিত্ত ছেলেদের মধ্যে দাঁড়াবাড়ি বা গড়ে ওঠে এক ধরনের কাউন্টার কালচার বা প্রতিস্পর্ধী সংস্কৃতি।
যেটা তাদের ভাষায়, তাদের ব্যবহারে, তাদের আচার আচরণে, তাদের পোশাক পরিচ্ছদে প্রকট হয়ে ওঠে। আমার বিশ্বাস এগুলো আজও দেখা যায়। এবং এর ফলে এর পরিণতি হিসেবে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্কুল থেকে পাওয়া খেতাবি জ্ঞানকে তারা তাচ্ছিল্য করতে শেখে এবং অনেক বেশি মূল্য দেয় কায়িক শ্রম এবং বাস্তব দুনিয়াদারির ধ্যান ধারণা, যাকে স্ট্রিট উইজডম বলা যায়। এর গুরুত্বের প্রশ্নে আমি একটু পরে আসছি। তার আগে দ্বিতীয় কেস স্টাডিটার কথা। দ্বিতীয় কেস স্টাডি আরেকজন বিখ্যাত নৃতাত্ত্বিক, অনেক সাম্প্রতিককালের কাজ, জেমস স্কট। তার বিখ্যাত কাজ ওয়েপন্স অফ দ্য উইক, 1985 সালে প্রকাশিত। এবং এই কাজটির খ্যাতি মূলত গরিব মানুষের ওপরে অত্যাচার, তার বিরুদ্ধে প্রতিরোধ সংক্রান্ত যেসব তত্ত্ব প্রচলিত আছে সেই সব তত্ত্বের বিরোধিতা, বিশেষ করে মার্ক্সবাদী শ্রেণী সংগ্রাম এবং বিপ্লবের যে তত্ত্ব প্রচলিত। জেমস স্কট কি করেছেন? স্কট মালয়েশিয়ার চাষিদের সঙ্গে 18 মাস ঘনিষ্ঠভাবে থেকেছেন এবং তাদের জীবনযাপন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। ফলে তার কাজে যেমন ধরা দিয়েছে মালয়েশিয়ার কৃষি অর্থনীতিতে সবুজ বিপ্লব এবং পুঁজিবাদের ক্রমবিস্তার, তেমনই উঠে এসেছে এই প্রসঙ্গে, যাকে আমরা শ্রেণী সংগ্রাম বলতে পারি, তার এক অদ্ভুত আশ্চর্য চেহারা। এই চেহারাকে স্কট বলেন প্রাত্যহিক প্রতিরোধ বা এভরিডে রেজিস্ট্যান্স। এই প্রতিরোধ মালিকপক্ষের সরাসরি বিরোধিতা নয়, বরং এই প্রতিরোধের উপাদান কাজ করার ক্ষেত্রে অনীহা দেখানো। তোমাদের মধ্যে কেউ কেউ দেখায় কি? তোমাদের টিচাররা জানবে না। মিথ্যে কথা বলা, ছোটখাটো চুরি করা, ধনী শ্রেণীর লোকজনকে নিয়ে গুজব রটানো, কেচ্ছা করা ইত্যাদি ইত্যাদি, যে ধরনের কার্যকলাপ আমরা রাজনৈতিক ক্রিয়াকলাপ হিসেবে গণ্য করতে একেবারেই অভ্যস্ত, এগুলোকে স্কট বলছেন এভরিডে রেজিস্ট্যান্স বা প্রাত্যহিক প্রতিরোধ। এই হলো দ্বিতীয় কেস স্টাডি। এখন এই দুটো কেস স্টাডিতেই যেটা বেরিয়ে আসে সেটা একটু আলাদা করে নজর টান দেওয়া প্রয়োজন। এথনোগ্রাফির মধ্যে পদ্ধতিগতভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভাবনা সবসময় জড়িয়ে থাকে। সহজ ভাষায় বলতে গেলে এই সম্ভাবনা হচ্ছে অবাক হবার সম্ভাবনা, টু বি সারপ্রাইজড, আশ্চর্য হবার সম্ভাবনা। জ্ঞানের যে ধ্যান ধারণা, যে প্যারাডাইম নিয়ে আমরা একটি কাজে নামি বা কাজ শুরু করি, এথনোগ্রাফি করলে প্রায়শই সেই ধ্যান ধারণার বাইরে থাকা কোনো উপলব্ধি বা জ্ঞান উপনীত হয়ে আমাদের আশ্চর্য করে। সমকালীন নৃতাত্ত্বিকদের মতে, যেমন আলপা শাহ বলে একজন অ্যানথ্রোপোলজিস্ট আছেন, তিনি মনে করেন অংশগ্রহণকারী পর্যবেক্ষণ বা পার্টিসিপেন্ট অবজারভেশন শুধু একটি পদ্ধতিই নয়, বরং জ্ঞান আহরণের বা উৎপাদনের এক নতুন ধরন, যেটাতে মিশে থাকে ওনার মতে বিইং অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ অস্তিত্ব এবং ক্রিয়া। আলপা তাই একে বলছেন প্র্যাক্সিস, অর্থাৎ যে পদ্ধতিতে দান্দিকভাবে তৈরি হয় তত্ত্ব এবং তার এক ক্রিয়াশীল রূপ গ্রহণ করে। অংশগ্রহণকারী পর্যবেক্ষণে এই যে এক অচেনা, সম্পূর্ণ অচেনা অজানা জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘকালীন যাপনের অভিজ্ঞতা, সেটা আমাদের নিজেদের তাত্ত্বিক ধ্যান ধারণাকে নতুন করে প্রশ্ন করতে বাধ্য করায় এবং শেখায়। বিশেষ করে আমাদের এটা বুঝতে শেখায় যে পৃথিবী সম্পর্কে আমাদের যে ধ্যান ধারণা, বিশেষ করে তাত্ত্বিক ধ্যান ধারণা, সেগুলো আসছে কোনো একটি বিশেষ ঐতিহাসিক, সামাজিক এবং স্থানিক অবস্থান থেকে, একটা পার্টিকুলার লোকেশন। এখন এই অংশগ্রহণকারী পর্যবেক্ষণ বা পার্টিসিপেন্ট অবজারভেশনের 4টে মূল দিক আছে। আমি সংক্ষেপে সেগুলো আলোচনা করে আমি আমার নিজের কাজে
একটি ছোট্ট বিবরণে চলে যাব। প্রথম দিকটি হলো যাকে বলে লং ডিউরেশন বা দীর্ঘ সময়কাল। দুই, রিভিলিং দ্য সোশ্যাল রিলেশনস অফ আ গ্রুপ অফ পিপল বা একটি জনগোষ্ঠীর সামাজিক সম্পর্ক এবং আন্তঃসম্পর্ককে উন্মোচিত করে। তিন, হোলিজম বা সামগ্রিকতা, অর্থাৎ সামাজিক জীবনের সবকটি দিককে অধ্যয়ন করার চেষ্টা করে। এবং চার, a dialectical relation between intimacy and estrangement, অর্থাৎ অন্তরঙ্গতা এবং বিচ্ছিন্নতার মধ্যে একটি দ্বন্দ্বমূলক সম্পর্ক। এই শেষেরটি আমার ধারণা সব থেকে বেশি ঘটমট, ফলে শেষটি নিয়ে দু চার কথা বলে শুরু করি। অন্তরঙ্গতা এবং বিচ্ছিন্নতার যে সম্পর্ক এথনোগ্রাফির মধ্যে কাজ করে। এই সব জনগোষ্ঠী বা মানুষজন যাদের থেকে একজন এথনোগ্রাফার বিচ্ছিন্ন বা অনেকটা দূরে অবস্থিত, সেই ধরনের জনগোষ্ঠী নিয়ে কাজ করাটাই কেন জরুরি হয়ে ওঠে, সেটাই কেন প্রয়োজন। যাদের আমরা চিনি না, যাদের আমরা জানি না, তাদেরকে নিয়ে কাজ করাটাই এথনোগ্রাফির ক্ষেত্রে আইডিয়ালি সব থেকে জরুরি। এর মধ্যে কোনো এক্সোটিক ব্যাপার স্যাপার নেই, বরং এর মধ্যেই লুকিয়ে আছে একজন এথনোগ্রাফার কতটা নতুন ইনসাইট বা অন্তর্দৃষ্টি আহরণ করতে পারবেন, আমাদের উপহার দিতে পারবেন। আমাদের চেনা জানা মানুষ বা যাদের ইতিহাস আমাদেরই মতো, তাদেরকে নিয়ে কাজ করার একটা বিশাল ঝুঁকি আছে। এই ঝুঁকি হলো যে সমস্ত তাত্ত্বিক এবং ধারণাগত জ্ঞান আমাদের চিন্তার অভ্যাসে, আমাদের মজ্জায় মজ্জায় মিশে আছে, সেগুলিকেই আমরা কাজ করে নতুন করে প্রতিষ্ঠিত করি। অধিকাংশ ডিসিপ্লিন এই ভ্রান্তিরই পুনরাবৃত্তি করেছে। তাই প্রয়োজন যে জগৎটা আমরা বোঝার চেষ্টা করছি, তার থেকে আমাদের এক ডেলিভারেট ডিস্টেন্সিং বা ইচ্ছাকৃত দূরত্ব তৈরি করা এবং এক বিচ্ছিন্নতা তৈরি করা, যাতে সেই জগৎটা যেভাবে নিজেকে বোঝে বা নিজের অর্থ করে, তার থেকে আমাদের বোঝা বা অর্থ করার প্রক্রিয়াটা সম্পূর্ণ পৃথক বা আলাদা হতে পারে। আশা করছি বিচ্ছিন্নতা এবং অন্তরঙ্গতার দ্বন্দ্বমূলক সম্পর্কটা বোঝা। এর মধ্যে ডিউরেশন বা সময়কাল আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তার কারণ হচ্ছে অন্য মানুষ বা অচেনা মানুষের জীবনযাপনের অংশীদার হয়ে উঠতে লম্বা সময়, অনেকটা সময় লাগে চিনতে বা বুঝে উঠতে তারা কিভাবে কথা বলে, কিসের কথা বলে, কিভাবে চিন্তা করে, কিভাবে পৃথিবীটা দেখে, কিভাবে তারা দৈনন্দিন ব্যবহার করে। আর এই জিনিসগুলি না বুঝতে পারলে কোনো এথনোগ্রাফি সম্ভব হয়ে ওঠে। নতুন জনগোষ্ঠী বা সম্প্রদায় যদি ভাষাটা জানা থাকে, তাহলে বলা হয় যে অংশগ্রহণকারী পর্যবেক্ষণ অন্তত পক্ষে 1 বছর বা আইডিয়ালি 18 মাস ধরে চালিয়ে যাওয়া প্রয়োজন। এই হচ্ছে তার সময়কাল অন্তত পক্ষে। এবং সম্ভব হলে এই পদ্ধতি অনুযায়ী যে জনগোষ্ঠীকে অধ্যয়ন করা হচ্ছে, প্রয়োজন তাদের মধ্যে থেকে বা তাদের থেকে সামান্য দূরত্বে এই সময়কালটা ধরে বসবাস করে। হোলিজম বা সামগ্রিকতার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে জনগোষ্ঠীকে আমরা বোঝার চেষ্টা করছি, তাদের সামগ্রিক সামাজিক কনটেক্সট বা সন্দর্ভকে বুঝতে পারে। এই জন্যই অংশগ্রহণকারী পর্যবেক্ষণকে বলা হয় একটি গণতান্ত্রিক জ্ঞান উৎপাদনের পদ্ধতি বা নির্মাণের পদ্ধতি। কারণ এই পদ্ধতিতেই একমাত্র আমরা একটি সাধারণ মানুষের সমগ্র জীবনকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করি। এই সামগ্রিকতার গুরুত্ব আরো বেশি করে আমরা মেনে নিই এই কারণে যে সামাজিক জীবনচর্যার যে কোনো একটি দিক অন্যান্য দিকগুলির থেকে আলাদা করে বোঝা সম্ভবপর নয়। সব শেষে একটি জনগোষ্ঠীর সামাজিক সম্পর্ক এবং আন্তঃসম্পর্ক উন্মোচন করার মানে কি? এর অর্থ এই গোষ্ঠীকে এবং তার সদস্যদের অন্তরঙ্গভাবে চিনে উঠতে পারে।
কি নিয়ে তাদের আশা বা নিরাশা, কি তাদের বিচলিত করে, কোনটা তাদের উজ্জীবিত করে, কিসে তারা নিজেদের জীবনের ছাপ রেখে যেতে চায়, এইসব বুঝতে পারে, এইসব নথিবদ্ধ করতে পারে। এর মানে কিন্তু শুধু এই মানুষগুলিকে বোঝানো, এদেরকে ছাপিয়ে এদের জীবনে যে সমস্ত বৃহত্তর শক্তিগুলি ক্রিয়াশীল, যে সমস্ত বৃহত্তর প্রক্রিয়া বিদ্যমান, সেগুলিকেও ধরতে পারে। এই প্রক্রিয়াগুলি বা শক্তিগুলি শুধু এই জনগোষ্ঠী বা শুধু একটি স্থানে সীমিত নাই হতে পারে। তাদের পরিমাপ, তাদের ক্ষেত্র বা তাদের স্কেল অনেক বড়, অনেক বিস্তারিত, অনেকটা বিস্তৃত ক্ষেত্র জুড়ে সক্রিয় হতে পারে। যেমন ধরা যায় নগরায়নের প্রক্রিয়া, বা এমনকি ধরা যেতে পারে দেশভাগ বা সাম্প্রদায়িক দাঙ্গা। ফলে এথনোগ্রাফারকে যেমন তার মাঠ বা ক্ষেত্র ধরে কাজ করতে হবে, তেমন সেই মাঠ বা ক্ষেত্রের বাইরেও চোখ রাখতে হবে, নজর রাখতে হবে। শেষে অংশগ্রহণকারী পর্যবেক্ষণে দুটি ঝুঁকির কথা বলি। দুটি ঝুঁকি ক্রমাগত জড়িয়ে থাকে এই পদ্ধতিতে। প্রথমত, আমরা আমাদের মাঠে বা ক্ষেত্রে, যেটাকে আমরা ফিল্ড বলি, সেখানে দীর্ঘ একটা সময় কাটাতে পারি, কিন্তু তৎসত্ত্বেও আমরা সেটার প্রান্তে বা কিনারায় থেকে যেতে পারি। অর্থাৎ এটা সম্ভব যে আমরা কখনোই আমাদের নিজেদের জীবন ছেড়ে অন্যের জীবনে প্রবেশ করে উঠতে পারি, অন্যের জীবনের অংশীদার হয়ে উঠতে পারি। এমত অবস্থায় আমরা যদি দুনিয়া সম্পর্কে আমাদের নিজেদের ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ না করতে পারি, তাহলে আমরা নিছক আমাদের চিরাচরিত ধ্যান ধারণাকেই পুনরাবৃত্তি করেছি। উল্টো দিকে আরেক রকম ঝুঁকিও আছে। আমরা এমনটা ধরে নিতেই পারি যে আমাদের কাজ হলো অপরের জীবন বা অন্য মানুষের জীবনকে এক, যাকে ইংরেজিতে আমরা বলি র্যাডিক্যাল অল্টারিটি বা মৌলিক অপরতা, এভাবে এই হিসেবে দেখানোটাই আমাদের সার্থকতা। সেক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা ভুলে যাই যে এইসব অভিজ্ঞতার একটি সাধারণ তাৎপর্য আছে, এবং কোথায় তার সাধারণ তাৎপর্য। এটা সবসময় মনে রাখা দরকার যে এথনোগ্রাফির কেন্দ্রে দুটি মূল প্রশ্ন থেকে যায়। এক, মানুষ হওয়ার অর্থ কি, এবং দুই, পৃথিবীর যে কোনো জায়গায় সামাজিক সম্পর্কের মানে আমরা কিভাবে করতে পারি। ফলে যে কোনো নির্দিষ্ট ক্ষেত্র, যে কোনো নির্দিষ্ট মাঠ, যে কোনো নির্দিষ্ট এথনোগ্রাফি থেকে আমরা এই ধরনের প্রশ্নের উত্তরে উপনীত হবার চেষ্টা চালাই। আশা করছি যে অ্যানথ্রোপোলজি এবং এথনোগ্রাফি নিয়ে সংক্ষেপে আপনাদের কিছু কথা বলতে পেরেছি, বোঝাতে পেরেছি। এবার সংক্ষেপে আমি, কতটা সময় আছে? অনেক সময় আছে। আমি আমার নিজের একটি গবেষণার কাজের কথা বলি, যে কাজের সঙ্গে আবার বলছি ডক্টর ঘোষালের কাজ খুব গভীরভাবে সম্পৃক্ত। তোমাদের অনেকে বা আপনাদের অনেকে যে কাজগুলি করছে তার খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এবং আমি আশা করছি যে ফলে একটা মনোজ্ঞ আলোচনা হতে পারে। এই কাজটা একটা উদ্বাস্তু ক্যাম্প, যে উদ্বাস্তু ক্যাম্প, কারণ শুরুতেই আমি বলেছিলাম শিরোনামে যে আমরা উদ্বাস্তু এবং পরিযায়ী, রিফিউজি এবং মাইগ্রেন্ট মানুষকে নিয়ে কথা বলি। ফলে এথনোগ্রাফি তাদের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, কিভাবে তাদেরকে নিয়ে এথনোগ্রাফি করা যায়, সেটার কথা বলার চেষ্টা করি। এই ক্যাম্পটা হচ্ছে উত্তরপাড়া বলে একটি অঞ্চলে, তোমাদের অনেকেই হয়তো জানো, এবং এর নাম হচ্ছে ভদ্রকালী পিএল ক্যাম্প বা পার্মানেন্ট লায়াবিলিটি ক্যাম্প। তো ভদ্রকালী কলকাতা থেকে মোটামুটি 22 কিলোমিটার দূরে, হুগলি নদীর ধারে উত্তরপাড়া অঞ্চলের এলাকা। হিন্দ মোটর
রেল স্টেশন থেকে 4 কিলোমিটার, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড থেকে 10 মিনিটের হাঁটা পথ। উত্তরপাড়া, হিমঘটর, ব্যান্ডেল, চন্দননগর কিংবা তার উল্টো পারে নৈহাটি, টিটাগড়, শ্যামনগর, ব্যারাকপুর, এসব জায়গা জুড়ে আছে নানান কলকারখানা। বিশেষ করে এইসব জায়গাগুলো চটকলের পত্তন হয়েছিল সেই ইংরেজ আমল। তার সঙ্গে যেটা সবার জানা নেই সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর বিভিন্ন এলাকা জুড়ে সেনাবাহিনীর ছাউনি পড়েছিল। নিশান হাট দিয়ে নির্মিত ব্যারাক ছিল, যেসব ব্যারাকে দেশভাগের পর অনেক উদ্বাস্তু শিবির গড়ে ওঠে। ভদ্রকালীর অনেকটাই ছিল জঙ্গল আর সেনার বিমান বিধ্বংসী কামানের ছাউনি, অ্যান্টি এয়ারক্রাফট গানের ছাউনি। স্বাধীন সরকারের উদ্বাস্তু পুনর্বাসন যোজনায় এই ছাউনিটাই বদলে গেল পিএল ক্যাম্প। জবরদখল কলোনির পাশাপাশি রিলিফ ক্যাম্প, ওয়ার্কসাইট ক্যাম্প, ট্রানজিট ক্যাম্প বাদে ধুবুলিয়া, উত্তরপাড়া এই ধরনের অঞ্চলে তৈরি হয়েছিল পিএল ক্যাম্প বা পার্মানেন্ট লায়াবিলিটি ক্যাম্প। যেসব পরিবারে উপার্জনক্ষম পুরুষ বা শারীরিকভাবে পরিশ্রমে সক্ষম কেউ নেই, সেই সব মূলত নারী সদস্য নির্ভর ফ্যামিলির দায়িত্ব এইভাবে রাষ্ট্রের ওপর ন্যস্ত করা হয়েছে। এইসব শিবিরে তেমন কোনো প্রশিক্ষণ ব্যবস্থা বা উপার্জনের সুযোগ ছিল না। এর উদ্দেশ্য ছিল পরের প্রজন্ম প্রাপ্তবয়স্ক হয়ে উপার্জন শুরু করলে সেই সব পরিবার আর শিবিরে জায়গা পাবে। এইভাবেই ভবিষ্যতে আশা করা হয়েছিল একদিন শিবিরের প্রয়োজন আর থাকবে, ক্যাম্প উঠবে। শিবিরের দায়িত্বে ছিলেন একজন সুপারিনটেন্ডেন্ট এবং তার অধীনে একদল কর্মচারী, যারা শুকনো ডোল, ইংরেজিতে যাকে বলে ডোল, যেটার মধ্যে খাদ্য এবং বস্ত্র এবং একটি নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা নিয়মিত বিলি বন্দোবস্ত করে। এই শুকনো ডোলে বরাদ্দ ছিল প্রাপ্তবয়স্কদের জন্য 3 কিলো চাল, 4 কিলো আটা, 816 গ্রাম ডাল। শিশুদের জন্য বরাদ্দ ছিল এর অর্ধেক। আর নগদ ডোলে অন্তত 1989 সাল অব্দি পাওয়া যেত 75 টাকা। প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট মাধবচন্দ্র মণ্ডলের বক্তব্য অনুযায়ী প্রথম 20 বছর ক্যাম্পে কোনো পুরুষ মানুষকে ঢুকতে দেওয়া হতো, কারণ প্রায় পুরোটাই ছিল মহিলাদের এবং শিশুদের। যদিও উত্তরপাড়া এই সময় আরো মধ্যবিত্ত উদ্বাস্তু থাকতে শুরু করে, ভদ্রকালী ক্যাম্প কিছুদিনের মধ্যেই আর ভদ্রপাড়ার মধ্যে গণ্য হতো না। পুরুষ বর্জিত এই শিবির নিয়ে স্থানীয় বাসিন্দাদের অস্বস্তি আর বিরোধিতার ফলে ক্রমশ ক্যাম্পের সামাজিক পরিচিতি হয়ে দাঁড়ালো গণিকাপল্লী এবং সমাজ বিরোধীদের আখড়া। স্থানীয় বাসিন্দারা ওই পথ মারাতে চাইতেন না, এমনকি অনেকে এই এলাকা নিজেদের স্মৃতি থেকেও মুছে ফেলেছেন বলে আমার অভিজ্ঞতা। প্রতিবেশী ভদ্রপাড়ার একাধিক প্রবীণ বাসিন্দা শুনে অবাক যে তাদের কাছেই একটি উদ্বাস্তু শিবির আছে 1952 সালে। অবশ্য ভদ্রকালী এবং বিভিন্ন শিবিরের উদ্বাস্তুরা একটা লম্বা সময় বামপন্থী রিফিউজি সংগঠন ইউসিআরসি সেটা থেকে সাহায্য সমর্থন পেয়েছেন, যারা তাদের দাবি দাওয়া নিয়ে জোরালো আন্দোলন করেছে। বামফ্রন্ট সরকার আসার পর ধীরে ধীরে সেই ভূমিকা হ্রাস পায়। তৎসত্ত্বেও ক্যাম্পের বাসিন্দারা রাজনীতি বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল এবং অভিজ্ঞ। কোর্টে যেতে হলেও পিছপা নয়। তারা উদ্বাস্তু দপ্তরের মন্ত্রী, আধিকারিক, কর্মচারীদের সঙ্গে ভালোই পরিচিত এবং সিভিল সোসাইটি বা পৌর সমাজ বা সুশীল সমাজ যাই বলুন, তাদের সঙ্গে যোগাযোগ রাখায় বেশ উদ্যোগী। সব থেকে গুরুত্বপূর্ণ হলো শিবিরে শিক্ষিতদের হার বেড়েছে এবং এখন বেশ কিছু অংশ আছে যারা কলেজ পাস। তবে এই পরিবর্তন ঘটেছে 70-80 দশক। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় একটা বড় সংখ্যায় নবশূদ্র এবং নতুন এক ঝাঁক শরণার্থী পশ্চিমবঙ্গে আসে, যারা জলপাইগুড়ি, রানাঘাটে কুপার্স ক্যাম্প, ধুবুলিয়া
এইসব জায়গায় কিছু পুরনো শিবিরে ঠাঁই নেয়। এদেরই একটি অংশ অন্যান্য ট্রানজিট ক্যাম্প ঘুরে শেষে আশ্রয় পায় ভদ্রকালী। নতুন এইসব উদ্বাস্তুরা আসায় ক্যাম্প আর আগের মতো ক্যাম্প রইল না। এখন আগে যেমন শুধু স্ত্রী এবং শিশুদের নিয়ে ক্যাম্প ছিল, এখন স্ত্রী, পুরুষ, সন্তান মিলিয়ে আরেক দল পরিবার এসে উপস্থিত হলো, যারা দোল পায় না। যেখানে বাস করত 500 জন মহিলা, সেখানে জায়গা করে নিল পরবর্তী প্রজন্মের উদ্বাস্তু। বর্তমানে সব মিলিয়ে বেসরকারি হিসেবে 1600 বাসিন্দা। এদের বেশিরভাগই শিডিউল কাস্ট, নমশূদ্র, হাতে গোনা কয়েকজন ব্রাহ্মণ বা কায়স্থ। প্রথম 500 জন যে মহিলাদের নিয়ে ক্যাম্প শুরু হয়েছিল, তাদের খুব বেশি আর জীবিত নেই। কয়েকজন সন্তানের পরিবারে থাকেন, বেশিরভাগই একা, অশীতিপর, পড়শি নাতি নাতনিরা দেখাশোনা করেন। এদের একজন হলেন কৃষ্ণা বিশ্বাস, যিনি শুধু একটি ঘটি হাতে খুলনা ছেড়ে বেনাপোল পেরিয়েছিলেন সেই নেহেরুর আড়ালে। বর্ধমান, উল্টোডাঙ্গা, টিটাগড় হয়ে 16 বছরের মেয়েকে নিয়ে অবশেষে তিনি ভদ্রকালী পৌঁছন। 80 পার করা কৃষ্ণার স্মৃতি এখন ফিকে হয়ে এসেছে। চোখে দেখেন না, কানে শোনেন না, হাই প্রেশারের রোগী। শুধু খেয়াল রাখেন 2.5 কিলো চাল, ডাল আর আটা, আর বছরে 3 বার কাপড় আসে কি আসে। কিন্তু ওর মনে আছে, প্রথম যখন ক্যাম্পে আসেন তখন এক একটা খোপের মতো ঘরে 5-6 জন থাকতো, আরো মানুষ বাইরে বারান্দায় এখানে সেখানে ঘুমত। আরেকটা বিষয় কৃষ্ণা নিশ্চিত, সরকার যদি এই শিবির তুলে দিতে চায়, তাহলে এখানকার মানুষকে বাস করার জমি দিতে হবে। উনি জানেন এই নিয়ে ক্যাম্প কমিটি কাছারিতে দরখাস্ত করেছে এবং শুনানি চলছে। এই বিষয়টা আরো পরিষ্কার হলো তরুণ দাস বলে আরেক ক্যাম্প বাসিন্দার সঙ্গে কথাবার্তা। তরুণের ঠাকুরদা দাঙ্গায় খুন হওয়ার পর তার বাবা, ঠাকুমা এবং পিসিরা একসাথে বরিশালের জীবনকাঠি ছেড়ে চলে এসেছিলেন। পরিবারে যেহেতু বেশিরভাগই অসহায় মহিলা, তাই 52 সালে তারা ভদ্রকালীতে আসে। শুরুতে ঠাকুমা দৌলি ছিলেন, নিমডোল পেতেন। তারপরে বাবা বড় হয়ে বিয়ে করার পর তারা নন দৌলি হয়ে যায়। তরুণের জন্ম 1978 সালে উত্তরপাড়া হাসপাতাল। বাংলাদেশ নিয়ে তার কোনো ধারণা নেই, বরিশাল নিয়ে তো নেই, কিন্তু ভদ্রকালীর অবস্থা নিয়ে তরুণ বেশ সজাগ। সে সিটি কলেজ থেকে বিকম পাশ করেছে এবং এখন টিউশনি করে উপার্জন করে। তরুণ আমায় বুঝিয়েছে কেমন করে ক্যাম্পের অনেক আদি বাসিন্দা দলি থেকে নন দলি হয়ে গেছে। তার মতে খুব জোর 30 থেকে 40% বাইরে থেকে আসে। 2002-3 নাগাদ ভদ্রকালীর বাসিন্দারা আচ্ছা মতন শুনতে পান যে তাদের জমি খালি করে দিতে হবে। তাদের জমি খালি করে কোনো এক নতুন আবাসন প্রকল্প সেখানে চালু হবে। রাজ্য সরকার নাকি জমির মালিকের বিরুদ্ধে মামলা করে হেরে গেছে। যে কোনো দিন নোটিশ আসতে পারে যে জায়গা খালি করে। এতদিন ক্যাম্প কমিটি ইউসিআরসি কে অন্ধের মতো ভরসা করে চলত। এই ঘটনার পর তরুণদের নতুন প্রজন্ম কমিটির নেতৃত্ব হাতে। ভদ্রকালী ক্যাম্পের যেখানে গেট, তার ঠিক উল্টো দিকে একটা পাড়া আছে, যেটা দেখলে বোঝা যায় দক্ষিণ কলকাতার বিজয়গড় বা বাঘা যতীন এলাকার মতো এককালে এখানেও উদ্বাস্তু বস্তি ছিল, হালে যেটা পাকা হয়েছে। এখানে বাড়িগুলো গায়ে গায়ে লাগানো, সরু সরু গলি রাস্তা, কিন্তু দুটি খেলার মাঠ আছে এবং একটি প্রভাবশালী ক্লাবও আছে। এই পাড়া স্কুল বাড়ি বলে পরিচিত, কারণ এককালে এইখানেই গড়ে উঠেছিল ক্যাম্পের স্কুল আর হাসপাতাল। আর এখন সেই বিল্ডিংগুলো বাস করে প্রায় 30টি পরিবার। এই পরিবারগুলির মধ্যে যারা উদ্বাস্তু পরিবার, তাদের কাছে জমির দলিল আছে। এককালে পিএল ক্যাম্পের অংশ হলেও তারাই এখন ভদ্রকালী ক্যাম্পকে পাকিস্তান বলে ডাকে আর নিজেদের আলাদা করে পরিচয়। এই পরিবারগুলি কোনো কারণে কোনো রাজনৈতিক পার্টির সমর্থনে জমির অধিকার আদায় করে নিতে পেরেছে। শরণার্থী থেকে নাগরিকের পদে তাদের উন্নতি ঘটেছে আর বদলে গেছে প্রাক্তন প্রতিবেশী সম্পর্কে ধ্যান ধারণা। তাও ভদ্রকালীর বাসিন্দারা 30-এর দশকে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্টে অধিগৃহীত এই জমির মুখে
90 অবধি বাস করেছেন, সমস্ত ঝঞ্ঝাট সহ্য। কিন্তু 2000 থেকে 2000 সাল থেকে এই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। 2008 সালে রাইটার্স বিল্ডিং এ একটা মিটিং, যেখানে সরকার ঘোষণা করেন ভদ্রকালী জমি আর সরকারের অধীনে নয়। তাদের হিসেব অনুযায়ী 44 জন মহিলা আর মাত্র 120টি পরিবার এখন এই ক্যাম্পের বাসিন্দা। এই মিটিংয়ে প্রস্তাব দেওয়া হয় যে আরডিবি বলে একটি সংস্থান এখানে আবাসন বানিয়ে দেবে, যেখানে প্রত্যেক পরিবার 278 স্কোয়ার ফিট করে একটি ঘর পাবে। যারা রাজি হবে না সেই সব পরিবারকে 50 থেকে 70 হাজার টাকা দেওয়া হবে, কিংবা বসুপোতা বলে আরেকটি জায়গায় পুনর্বাসন করা হবে। ভদ্রকালীর বাসিন্দাদের মতে এইসব মিটিংয়ে মন্ত্রী, তার আত্মসহায়ক, স্থানীয় বিধায়ক, এমপি, ডেভেলপার, ইউসিআরসির নেতা সবাই ছিলেন এবং সবাই এক বাক্যে এই প্রস্তাবে রাজি হয়ে ছিল না শুধু ভদ্রকালী শিবিরের নিজস্ব কোনো নেতা বা ক্যাম্প কমিটির কোনো সদস্য। ক্যাম্পে প্রস্তাবের বিপক্ষে নানা মত উঠে আসে এবং সব থেকে জরুরি যে মত উঠে আসে, 278 স্কোয়ার ফিটের ঘর কি একটা গোটা পরিবারের পক্ষে যথেষ্ট, বাসযোগ্য? তার চেয়ে স্কুল বাড়ির মতো ওই জমির দলিল দস্তাবেজ করে তাদের মালিকানা কেন দেওয়া যায়? প্রস্তাবে রাজি না হওয়ার ফলে আসন্ন বিস্থাপনের বিরুদ্ধে আর জমির দাবিতে তরুণের মতো ছেলেপুলেরা জনমত সংগঠিত করতে মাঠে নামে। 2010 সালে ভদ্রকালীতে একটি বড় কনভেনশন করা হয়, যেখানে প্রগতিশীল লেখক, বুদ্ধিজীবী মঞ্চ, গণতান্ত্রিক অধিকারের কর্মীরা অংশ নেন। তাদের পাশে দাঁড়ায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। কিছুটা এই বিরোধিতার ফলে এবং কিছুটা নন্দীগ্রাম সিঙ্গুরের ঘটনার ফলে সরকারি উন্নয়নের এই প্রক্রিয়াতে ভাটা পড়ে যায় এবং তৃণমূল সরকারে আসার পর কার্যত বাতিল হয়ে। সম্প্রতি শোনা গেছে সরকার এই জমিটি পুনরায় অধিগ্রহণ করেছে এবং উন্নয়নের পরিকল্পনা চলছে। তরুণদের বাবাদের যে প্রজন্ম, যেমন শেখর সমাদ্দার, তারা অবশ্য মনে করেন বিপদ কেটে যাবার আসল কারণ মতুয়াদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি এবং রাজ্য আর কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশীদার। শেখর সমাদ্দারের মতন মানুষেরা ক্যাম্পের দীর্ঘ সময় ওঠাপড়া খুব কাছ থেকে দেখেছেন। রাজনীতি নিয়ে তাদের ধ্যান ধারণা তরুণ প্রজন্মের থেকে অনেক বেশি জটিল এবং নির্মোহ। ধৈর্য থাকছে তো নাকি কিছু কি সংক্ষিপ্ত করবে? শেখর যখন পেটে তার মায়ের, তখন তার মা এবং দাদা বর্ডার স্লিপ অনুযায়ী 15ই আগস্ট 1951 সালে ভারতবর্ষে চলে আসে। ভবানীপুর রাষ্ট্রীয় উদ্বাস্তু শিবিরে শেখরের জন্ম হয় সেই বছর। এখান থেকে তারা যান বসিরহাট লাইনে কার্তিকপুর ক্যাম্প। সেখানে শেখরের ক্লাস 6-এ পড়াকালীন পরিবারটি বদলি হয়ে পৌঁছয় ভদ্রকালী। অনাথ পরিবার হিসেবে ভদ্রকালীতে সাময়িক ব্যবস্থা হলেও পরবর্তীকালে তারা ক্যাম্পেই বসবাস করতে থাকে। কাছের প্রাথমিক বিদ্যালয় আবার ক্লাস 6-এ ভর্তি হয়ে ভদ্রকালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে শেখর স্কুল পাশ করে। তার দাদা মহেশ সমাদ্দারের পড়াশোনা যদিও বেশি দূর এগোয়। মধ্য বয়সে হিন্দ মোটর কারখানায় স্থায়ী শ্রমিক হিসেবে কাজ পান তার দাদা। শেখরও সেই কারখানায় প্রথমে অস্থায়ী, তারপর স্থায়ী শ্রমিক হিসেবে কাজ করে এই সম্প্রতি অবসর নিয়েছে। তিনি নিজে বিয়ে করেননি, দাদার পরিবারই তিনি নিজের বলে দেখেন। শেখর কাকা আর বাবার টাকায় কোনো মতে দিন চলে যায় তাদের শেখরের ভাইপো শ্যামলের, যার হিন্দ মোটরে অস্থায়ী মজুরির কাজ করতে ভালো লাগে। দুই ভাই পাশাপাশি ঘরে বাস করে। তাছাড়াও আরেকটি ঘর তারা রান্না আর খাবার ঘর হিসেবে ধরে রেখেছে। কারখানায় কাজ করার দরুন শেখর বাবুর কিছু বছর ট্রেড ইউনিয়ন করার অভিজ্ঞতা আছে। তিনি আমাকে মনে করিয়ে দিলেন যে ক্যাম্পের অধিকাংশ মানুষ কিন্তু তরুণের মতো নয়, তারা মজুর শ্রেণী, মুটে, মিস্ত্রি, পরিচারিকা, রিক্সাওয়ালা, ভ্যান চালক, দৈনিক মজদুরি করে যাচ্ছে। গণতান্ত্রিক অধিকার বা উন্নয়নের নামে বিস্থাপন বা সরকারি জমি নিয়ে মোকদ্দমা কেন, এত কিছু ভাবার সময় তাদের নেই। তারা ক্যাম্প কমিটির উপরে ভরসা রেখেছে।
অবসরের পর শেখরবাবুর দৈনিক রুটিন হলো খুঁটিয়ে কাগজ পড়া, ক্যাম্পের খবর নেওয়া, জমি দিয়ে নতুন কিছু চেষ্টা চরিত্র করা, টিভিতে নিউজ শোনা এবং একচিলতে ঘরের মধ্যে একপাশে একটা ঠাকুরের সিংহাসন বসিয়ে সকালে এক মনে পুজো করা। জীবনযাপন নিয়ে তার স্বনির্ভরতা আর দায়িত্ব শৃঙ্খলা পরায়ণতা একজন পুরনো যুগের স্বদেশী বা বামপন্থীকে মনে করিয়ে দিত। কিন্তু একই সাথে শেখর বলেন না যে তিনি ব্রাহ্মণ এবং একজন হিন্দু উদ্বাস্তু। এই মানুষটি অনেকগুলো বৈপরীত্যের সমাহার। একদা ট্রেড ইউনিয়ন কর্মী এবং ব্যাচেলার, দাদা সংসারের প্রতি তার দায়িত্ববোধ দাদার থেকে বেশি বই কম নয়। দাদা জেল থেকে বেরোনোর পর দুজনে মিলে বহু কষ্টে দাদার দুই মেয়েকে মাধ্যমিক আর বিয়ে করিয়ে বিয়ে দিয়েছেন শুধু ছেলেটির লেখাপড়ার বই। তার ভবিষ্যৎ নিয়ে দাদা কেবলই আক্ষেপ করে। নমশূদ্র শিবিরের বেঁচে থাকা নিয়ে দাদার হতাশা কাটতে চায়। ভাইয়ের মুখে কিন্তু এই ধরনের হতাশা ব্যঙ্গের কথা শোনাই যায়। শেখরবাবু শুধু ভদ্রকালী সবার সঙ্গে একাত্ম বোধ করেন না, নমশূদ্র জীবনে তিনি যথেষ্ট অন্তরামী। না হলে মতুয়াদের ধর্মীয় আন্দোলন থেকে রাজনৈতিক জমি তৈরির বিষয়টা ফুটিয়ে তিনি খেয়াল করতেন। শেখরবাবুর কথাবার্তায় ক্যাম্পের এক বিস্তারিত এবং নানা পরতে জড়ানো রাজনৈতিক সামাজিক ইতিহাস থেকে থেকে ধরা দেয়। এই ইতিহাস আর ব্যক্তিগত স্মৃতিচারণার পরিপ্রেক্ষিতে শেখরবাবুর যে বৈপরীত্য তাকে আর বৈপরীত্য বলে মনে হয়, সেগুলি তার সত্তায় বিভিন্ন সময়ে রেখে যাওয়া ছাপ বলে মনে হয়। আপাত দৃষ্টিতে যা মতাদর্শের দিক থেকে পরস্পর বিরোধী, বাস্তবে তারা ক্ষমতার যুক্তি মেনে পাশাপাশি জায়গা করে নিতে। এ শুধু ভোটের ক্ষেত্রে বিভিন্ন পার্টির গঠবন্ধন সম্পর্কে সত্য নয়। শেখরবাবুর মতন এক আজীবন উদ্বাস্তু বিষয় বা সাবজেক্টের মূল্যবোধ সম্পর্কেও সত্য। ক্যাম্পে বেঁচে থাকার একটাই সার্থকতা, যে কোনোভাবে ক্যাম্পের বাইরে বেরোতে পারা, অন্তত পক্ষে স্কুল বাড়িতে ঠাঁই করে। যদিও সরকারি পরিচয় কাগজপত্র, ভোটার লিস্ট সব জায়গায় ঠিকানা লেখা আপার বিএমবি সরণ, আপার বিপিএমবি সরণ, তবে এখন আর এই ঠিকানা আইনি নয়। এই ঠিকানার বাইরে বেরোনোর জন্য শিবিরবাসীদের প্রয়োজন যতগুলি সম্ভব রাস্তা, যতগুলি সম্ভব দরজা খোলা রাখা। শ্রমিক শ্রেণী, হিন্দু, উদ্বাস্তু, সমাজসেবী, বামপন্থী, নমশূদ্র, মতুয়া, এইগুলি সব এই ধরনের বিভিন্ন রকম দরজা, বিভিন্ন পথ, বিভিন্ন পরিচিতি, নানান অবস্থা হতেই পারে এদের কিছু কিছু ভাগ। শেখর দেখেছেন কিভাবে প্রথমে কংগ্রেসের প্রতি মুগ্ধ সমর্থন, সেখান থেকে ক্যাম্পের মানুষ সিপিআই এর দিকে ধীরে ধীরে ঝুঁকেছে, পরে ক্রমশ নকশালদের প্রভাব পড়েছে ক্যাম্পে। নকশাল আন্দোলন স্থিমিত হলে মানুষ সিপিএম এর দিকে ফিরেছে। 2010-এ আবার সিপিএম থেকে মুখ ঘুরিয়ে শিবিরের লোক তৃণমূলের সমর্থন করেছে। সাম্প্রতিককালে শিবিরে মতুয়া মহাসংঘের সভা হয়েছে, ক্যাম্প কমিটির নেতারা মতুয়া ধর্মে আনুষ্ঠানিকভাবে দীক্ষিত হয়েছে। শেখরবাবুর অভিমতে নতুন নাগরিকত্ব আইনের প্রতিশ্রুতি পেয়ে হালে ক্যাম্পের কিছু অংশ বিজেপি নিয়েও উৎসাহী। ক্ষমতার দিশের অনুযায়ী এই ক্রমাগত পরিবর্তনই শেখরবাবুর স্বাভাবিক হয়। জীবন তাকে সেটাই শিখিয়েছে। শেখরের নিজের পরিবার চরম ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে। দাদার পড়াশোনা হয়নি। তিনি শেখরবাবুর মতে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে ইমার্জেন্সির সময় পিডিআরকে জেলে যান, পরে নিসার চার্জেও জেলে থাকেন। সেই সময় শেখরবাবু উত্তরপাড়া পেয়ারীমোহন কলেজে প্রি ইউনিভার্সিটি পড়ছেন। দাদা জেলে যাওয়ার কলেজ ছেড়ে শেখরবাবু রিক্সা চালানো শুরু করেন আর একবেলা কারখানায় অস্থায়ী মজদুর। বাড়িতে বৌদির সন্তান ভূমিষ্ঠ হয়েই মারা যায়। পরিবার ডোল পায় না, গোটা পরিবার জুড়ে অস্তিত্বের সংকট। জেলে দাদার পরিচয় হয় সিপিএম নেতাদের সাথে। জেল থেকে বেরিয়ে তাদের বলেন ভাইয়ের একটা ব্যবস্থা করে দেন। সদ্বংশ জেনে তারা শেখরের হিন্দ মোটরে চাকরির ব্যবস্থা করে দেন। শেখরবাবু পার্মানেন্ট হন 1974 সালে। 84 নাগাদ দাদাও হিন্দ মোটরে একটা স্থায়ী চাকরি পান। অবসর নেবার পরে প্রভিডেন্ট ফান্ডের টাকা আসে দুজনের মিলিয়ে মাসে মাত্র 4,000। যদিও পরিবারের মাসিক খরচা অন্তত পক্ষে 12,000 টাকা। আমি এখনকার কথা বলছি।
দাদা অসুস্থ আর শেখরবাবু সম্প্রতি পা ভেঙে চলাফেরা প্রায় বন্ধ। 72 বছর বয়সী এই মানুষটা এখন বিভিন্ন রাজনৈতিক পার্টিগুলোকে কিছুটা নির্লিপ্তভাবে দেখে। তবে 2010-এ যখন ক্যাম্প খালি করার নোটিশ আসে, সেই একবারই শেখর সমাদ্দার একাই তার বিরুদ্ধে মামলা করেন এবং মামলা গড়িয়ে অবশেষে স্টে অর্ডার আসে। সেই থেকে ক্যাম্প কমিটিতে শেখরবাবুর প্রাধান্য বেড়ে যায়। বর্তমান কমিটিতেও তিনি আছেন। ব্রাহ্মণ হয়েও তিনি নমশূদ্র, বামপন্থায় বিশ্বাস সত্ত্বেও তিনি মতুয়া, উদ্বাস্তু হলেও তিনি সচেতন নাগরিক। রাজনৈতিক ধার কোনো অংশে কম নয়, কিন্তু পার্টি রাজনীতি নিয়ে তিনি উদাসীন। শেখরবাবুর জীবন এবং পরিবার নিয়ে এত কথা বলার, এতটা সময় ব্যয় করার দুটো কারণ। প্রথমত, কোনো পরিবারের ইতিহাসের ভিতর দিয়ে দীর্ঘমেয়াদী একটি সময় আর তার ভিতরে চলমান ঘটনাবলীর অভিজ্ঞতার প্রতিক্রিয়ার ভাঁজ খুলে খুলে খুঁটিয়ে দেখায়। ব্যক্তিগত স্মৃতিচারণা ইতিহাস পড়তে সঠিক তথ্য নাই বলে তাকে নিঃসন্দেহে সমৃদ্ধ, বহুমাত্রিক, বর্ণময় আর বাস্তবায়ন প্রয়োজন। আমরা বিভিন্ন পার্টির অধীনে সরকারের কর্মকাণ্ড মোটা দাগে বুঝতে পারি, কিন্তু সেই প্রক্রিয়া মাটিতে নানান প্রান্তিক মানুষের জীবনে কি নির্দিষ্ট অভিঘাত ফেলে সচরাচর সেটা জানতে পারি। ব্যক্তিগত বা পারিবারিক স্মৃতির কিছু সামান্য টুকরো এইখানেই নৈর্ব্যক্তিক ইতিহাসের থেকে অনেক বেশি শক্তি পায়। এই শক্তি সেই একই পরিস্থিতিকে আমাদের সম্পূর্ণ নতুন আলোয় বিশ্লেষণ করতে শেখায়, আর সেটাই দ্বিতীয় কারণ। একদিকে ভদ্রকালীকে ব্যতিক্রম বলা চলে না। রাষ্ট্র তাদের দাবি কখনো মানতে বাধ্য। গণতান্ত্রিক কনভেনশন আর মতুয়া সংগঠন সেইভাবেই তাদের বিস্থাপন দেখিয়েছে। যেমন দোলের বন্দোবস্ত এখানে মৃত্যু এবং অনাহারের বিরুদ্ধে এক ধরনের ন্যূনতম সুরক্ষা। কিন্তু এটুকু দেখলেই চলবে না। অন্য উদ্বাস্তুরা যখন দখলীকৃত জমিতে আইনি স্বীকৃতি পেয়েছে, যেমন স্কুল বাড়ি, ভদ্রকালীন নমশূদ্র বাসিন্দারা কেন তার বাইরে? আইনের চোখে শেখরবাবুর উকিলের মত অনুযায়ী আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সঙ্গে নিয়ে যারা 70 বছর ধরে একটা জমিতে বাস করে, সেখান থেকে তাদের উচ্ছেদ করা সহজ নয়। তাহলে তাদের বাদ দিয়ে বিস্থাপন করে ভদ্রকালীন উন্নয়নের মডেল কিভাবে তৈরি হয়? ভদ্রকালী ক্যাম্পের ধরন কিছুটা রাষ্ট্রবিজ্ঞানী এবং চিন্তক পার্থ চট্টোপাধ্যায়ের পলিটিক্যাল সোসাইটি বা রাজনৈতিক সমাজের মতো। সরকারের সঙ্গে তাদের টানাপোড়েন চলতে থাকে, বোঝাপড়া চলতে থাকে, রোজকার সুবিধে আদান প্রদান চলতেই থাকে। কিন্তু এর কতটা কজন প্রান্তিক মানুষের জীবনকে বদলে দিয়ে যায়, সেই প্রশ্ন থেকেই যায়। হয়তো এই রাজনৈতিক সমাজকে আমরা ভদ্রকালীর দোতলা বলে ভাবতে পারি, যার নিচের তলায় শেখরদের মতো মানুষদের জীবনযুদ্ধ, মরিবাচি সংকট আর প্রাণপণে খেটে খাবার জোগায়। সরকারি ক্যাম্পে, যে ক্যাম্পের আরেক নাম পাকিস্তান, যেখানে এক জেল খাটা দাদার কলেজ পাস ভাই একবেলা রিক্সা চালায়, আরেকবেলা মজুরি করে, পরিবারের সদ্যজাত শিশু বাঁচতে পারে না, এইগুলো যদি নগ্ন জীবনের নির্ভুল চিহ্ন না হয়, তাহলে নগ্ন জীবন কাকে বলে? বাবার খুন, দাদার জেল, ভাইপোর মৃত্যু, নিজের দারিদ্র্য, সমাজে নির্বাসিতের কাছে এগুলোর প্রতিটি পরতে মৃত্যুর ছায়া জড়িয়ে আছে। রাজনৈতিক সমাজের দোতলার নিচে এই প্রায় নগ্ন, মৃতপ্রায় সমাজের বাস একতলা। মৃত্যুর তীব্রতা হয়তো একটু কম, জমির আশ্রয় আছে, পরিচিতি আছে, হয়তো কিছু অধিকারবোধও আছে, তাও এক ধরনের ছদ্মবেশ অনিবার্য হয়ে থাকে। শেখরবাবুকে উস্কে দিতে একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি তো বামপন্থী মানুষ, আজ তৃণমূল, কাল মতুয়া, পরশু হিন্দু, এইসব হতে ভালো লাগে? অবিচলিত শেখরবাবু উত্তর দিয়েছিলেন, যখন যা দরকার পড়বে ভাই, তখন তাই হতে হবে। তিনি ব্রাহ্মণ তো কি, আজ মতুয়া হতে গেলে হতে হবে, ব্যাস এইটুকু। ধন্যবাদ।